হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য দেখো যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। এর আগে 1 নম্বর স্কুলের সলিউশন যারা দেখোনি তারা অবশ্যই প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই আগের সেটের আনসারটা তোমরা দেখে নিও। কেমন? দেখো, প্রথমে এমসিকিউ দেখে নেব। স্প্রিং তোলা যন্ত্রে কোনো বস্তুর পার যদি 3 কেজি হয় তাহলে বস্তুটির ওজন। বস্তুটির ওজন মানে ডব্লিউ মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এম ইন্টু জি। তাহলে এম ভর কত 3, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8, তাহলে 3 ইন্টু 9.8 হবে আনসার। ওকে, ওজন বের করতে গেলে ভরের সঙ্গে জি মানে অভিকর্ষজ ত্বরণের মানটা গুণ হয়। 1 কেজি একটা বস্তু ডোবানোর পর আপাত ওজন 4.8, তাহলে প্লবতার মান কত? 1 কেজি মানে তার ওজন কত? 1 কেজি তো ভর, তাহলে ভর 1 কেজি থেকে ওজন বার করতে গেলে তার সঙ্গে 9.8 গুণ হবে। 1-এর সঙ্গে 9.8 গুণ মানে 9.8 নিউটনই হবে। এটা হচ্ছে বস্তুটির প্রকৃত ওজন। এখান থেকে আপাত ওজন বাদ দেব। যদি বাদ দিই তাহলে প্লবতা কতটা সেটা পেয়ে যাব। এটা মাইনাস করে হয়ে যাচ্ছে 5 নিউটন। অপশন সি হবে সঠিক উত্তর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, এটা গ্যালিলিওর সূত্র তোমরা জানো। বস্তু আমরা আচ্ছা, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? অনেক সময় এমসিকিউর আনসার ভুল দেওয়া থাকে, তোমরা কিন্তু এগুলো চেক করে নেবে। কেমন? জি মানে অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার হয়, এবং এখানে বাদবাকিগুলো যদি ভর বা এটা যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে জিটা কার সঙ্গে সমানুপাতিক হবে? 1/r স্কোয়ার, মানে পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, তাই না? এবং তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, বর্গের সঙ্গে পৃথিবীর যেটা ব্যাসার্ধ তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে এটা আমাদের কত হয়েছিল? অর্ধেক। তাহলে অর্ধেক হলে এখানে এটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে এটা নিচে আবার 1/2, 1/2 উল্টো করলে কত হয়? 2 হয়। 2 স্কোয়ার মানে কত? 4 গুণ হবে, তাই না? মানে অর্ধেক যদি হয় তাহলে এটা উল্টো হবে, এটা অর্ধেক হয়ে যাবে মানে এটা কি বেড়ে যাবে। ব্যস্ত সম্পর্ক মানে কি? ব্যস্ত সম্পর্ক মানে এটা কমলে জি এর মানটা কি হবে? বেশি হবে, এবং সেটা কি হবে? বর্গ অনুসারে হবে, তাহলে তার স্কোয়ার হবে। তাহলে 2 স্কোয়ার কত হবে? 4। যদি বলে 1/3 হয়ে গেছে, 1/3, তখন সেটা কত হবে? 3 স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে। ওকে, নিম্নলিখিত কোন ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করতে পারে না? সেটা হচ্ছে কপার, যেহেতু সেটা হাইড্রোজেনের নিচে অবস্থান করছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। কপার সালফেটের যোজ্যতা, কপারের যোজ্যতা 2, তাই না? কপারের যোজ্যতা, এখানে কপারের যোজ্যতা হচ্ছে হিসেব মতো 2, সালফেটের যোজ্যতা যেটা সেটা 2 বসলে এখানে, আর কপারের যোজ্যতা হচ্ছে 2, 2 2 কেটে যায়নি, শুধু সিম্পলি CuSO4 আমরা লিখি। Na প্লাস, সোডিয়াম থেকে 10টা ইলেকট্রন, এই সোডিয়ামে 11টা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন, সেখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন Na প্লাস হয়। তাহলে Na প্লাসের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের 10টি। ওকে, পেশিকোষের কাজ নয়, সেটা হচ্ছে রক্তনালীর মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহন করা, এটা লোহিত রক্তকণিকার কাজ। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত কোনটি সঠিক? সেটা হচ্ছে একটা বিশেষ আয়না থাকে, বাদবাকি সবগুলো ভুল। লবণাক্ত পরিবেশে এটা ক্লোরাইড কোষ থাকে। সমুদ্রের গভীরে উচ্চচাপ যুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? না তো অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়াম মাত্রা কম, এটা কিন্তু সঠিক নয়। এরপরে 2 দাগের প্রশ্নগুলো সলভ করব। একটি অপচয়ী বল লিখবে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ভরের উপর নির্ভরশীল, এটা সত্য। এবং মহাকর্ষ ধ্রুবকের যেটা এসআই একক সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার লিখতে পারো, বা kg⁻⁻2 লিখতে পারো। অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড গ্যাসকে রাসায়নিক ধর্মের মাধ্যমে, ভৌত ধর্ম কিন্তু নয়। এখানে দেখো ওই যে বলেছে বাতাসে যেটা নাইট্রিক অক্সাইড বর্ণহীন এবং বর্ণহীন অক্সিজেন গ্যাস পরস্পর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? বাদামি বর্ণের একটা গ্যাস তৈরি করে, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, বাদামি রঙের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস তৈরি করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। এভাবে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনকে শনাক্ত করা যায়। ওকে, আলাদা করে অক্সিজেনকে শনাক্ত করতে গেলে একটা গ্যাস জার, অক্সিজেনপূর্ণ গ্যাস জারের মধ্যে যদি একটা জ্বলন্ত পাতকাঠি ঢোকানো হয় তাহলে দেখা যাবে যে মানে পাতকাঠিটা জ্বলছে। ওকে, তাহলে সেই গ্যাস জারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে। এরকমভাবে আলাদা করে পরীক্ষা করা যায় অক্সিজেন গ্যাসটাকে। নেক্সট, পরমাণু তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট? এখান থেকে লিখবে যে নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় 1 লক্ষ গুণ বেশি, তাই না? তাহলে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা 1 লক্ষ ভাগের 1 ভাগ, উল্টো করে বলতে গেলে সেটা, বা এখান থেকে প্রথম লাইনটা লিখলেও হয়ে যায়। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে দেখো আমাদের প্রশ্ন, একটি ধনাত্মক যৌগের মূলকের উদাহরণ, সেটা হচ্ছে NH4+। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয়। সজীব কোষ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ডাচ বিজ্ঞানী লিভেনহুক। 3 দাগের প্রশ্ন দেখো, কুলম্বের সূত্রটি লেখো। একটি কাঁচকে
কাগজ দিয়ে ঘষলে কাগজে কোন ধরনের আধান তৈরি হবে? যেহেতু কাগজটা নিচে রয়েছে, যেটা নিচে থাকবে সেটাতে ঋণাত্মক, আর যেটা উপরে থাকবে সেটা ধনাত্মক, তাই না? কাঁচটা উপরে ছিল তার জন্য কাঁচে ধনাত্মক হবে, আর কাগজ নিচে আছে তার জন্য ঋণাত্মক হবে। কুলম্বের সূত্র রায়মার্টিন থেকে দেখাচ্ছি। আমার এখানে দেখো পেজ নাম্বার 53, এটা লিখবে। দুটি বিন্দু আধারের মধ্যে ক্রিয়াশীল স্থির ত্বরিত আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের মানে বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর কাজ করে এবং এর মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং কেন্দ্রদ্বয়ের দূরত্বের ব্যস্তানুপাতিক। ওকে, নিয়ে একবার চাইলে এটা লিখতে পারো যে এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা লেখা যেতে পারে। কেমন, মানে গাণিতিক রূপটা। নেক্সট, তরলে ভাসমান বস্তুর ওজন হচ্ছে 0। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়, তার কারণ পারদ চকচকে হয়, নলের বাইরে থেকে পাট নিতে সুবিধা হয় এবং এটি কাঁচের গায়ে লেগে থাকে না। 3 নম্বর, আয়নীয় যৌগ সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লিখবো আমরা। আয়নীয় যৌগ জলীয় দ্রবণে এবং গলিত অবস্থা তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ কোন অবস্থাতে তড়িৎ পরিবহন করে না। এরা ধ্রুবীয় দ্রাবক, মানে যেমন জল, সেগুলোতে দ্রাব্য মানে গুলে যায়, কিন্তু জৈব দ্রাবক যেগুলো যেমন ক্লোরোফর্ম সেগুলোতে কিন্তু অদ্রাব্য। আর এগুলো ধ্রুবীয় দ্রাবকে যেমন জল সেগুলোতে কিন্তু গুলে যায় না, অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবক সেগুলোতে গুলে যায়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। 3টে লিখলে এনাফ। এরপরে নেক্সট এখানে বলছে দেখো, এই যে ক্লোরিন পরমাণু সেটার ছবি অঙ্কন করতে হবে। টেক্সটের পেজ নাম্বার 74, 74 পাতায় আমাদের ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা অঙ্কন করবে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা হচ্ছে 35। তাহলে নিউক্লিয়াস একে 17টি আছে প্রোটন, তাহলে প্লাস 17। নিউট্রন কটা? 35 থেকে 17 মাইনাস করো, 35 থেকে 17 বিয়োগ করে 18 হয়, তাহলে ফাঁকা, যেহেতু নিউট্রন কোনো আধান নেই, এটা 18টা রয়েছে। ইলেকট্রন 17টা প্রথম কক্ষে থাকবে। ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 17টা প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপর 7টা। তাহলে প্রথম কক্ষে একটা দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে 1 2 এমনি করে 8টা ইলেকট্রন, আর তারপরের কক্ষে 7টা ইলেকট্রন রাখতে হবে। ওকে, এবং এই জিনিসগুলো লিখে দেবে। এরপরে নেক্সট, ধাতব অক্সাইড ক্ষারীয় হয় তা সমীকরণ সব ব্যাখ্যা করো। টেক্সটেও পাবে, কিন্তু টেক্সটে জিনিসটা সরাসরিভাবে দেওয়া নেই। যে এখান থেকে শুরু করবে, প্রয়োজনীয় দ্রব্যগুলো লিখতে পারো, প্রয়োজনীয় দ্রব্য লিখতে পারো। ওকে, এবং যে অক্সাইডটা তৈরি হয় লিটমাসের সাহায্যে আমরা পরীক্ষা করতে পারি। যদি লিটমাস আমরা দিই, কেমন, লাল লিটমাস দিলে সেটা নীল হয়ে যায়, বর্ণ নীল হয়ে যায়, আর নীল লিটমাস দিলে সেটা নীলই থাকে, কোনো পাল্টায় না। এখান থেকে বোঝা যায় যেটা ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন হয়েছে। যেমন একটা ধাতু আর অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড, ধাতব অক্সাইড তৈরি হচ্ছে, যেমন 2Mg+O2 তৈরি হচ্ছে MgO। ওকে, এবার এই অক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করবে। MgO প্লাস H2O তৈরি হচ্ছে MgOH হোল টুয়াইস। ক্ষারকের লাল লিটমাস দিলে কি হবে? ক্ষারক বা ক্ষারের মধ্যে লাল লিটমাস দিলে সেটা নীল বর্ণ ধারণ করে। তাহলে এত দূর অবধি লিখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মরুভূমিতে বসবাসকারী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারটা এখন তোমাদের কিন্তু নেই। এবার যে সমস্ত স্কুলে এই চ্যাপ্টারটা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু করতে হবে। কেমন, এমনি পর্ষদের নিয়ম অনুসারে কিন্তু এই চ্যাপ্টারটা নেই, কিন্তু কিছু কিছু স্কুলে এক্সট্রা চ্যাপ্টার হয়তো ফার্স্ট টার্মে দিয়ে দেয়, তখন কিন্তু করতে হতে পারে, যেমন এই স্কুলে দিয়েছে। এক হচ্ছে এখান থেকে শুরু করে এতটা, আর এতটা অবধি লিখবে। কেমন, এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর এখান থেকে শুরু করে এতটা একটা বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য আছে, এখান থেকে একটা এই যে এতটা পর্যন্ত, এরকমভাবে অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে। দুটো বৈশিষ্ট্য লিখতে হবে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? তোমরা যেহেতু বই থেকে দেখতে চাও বেশিরভাগ, আমি দেখিয়ে দিচ্ছি। আর সাবজেক্টিভ ক্লাস যেগুলো হবে বোর্ডের মধ্যে আমরা ক্লাসগুলো দিই, বা পিডিএফ থেকে ক্লাসগুলো দেওয়া হয়, সেখানে কিন্তু সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়। সেই ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু বিষয়বস্তুগুলো বুঝিয়ে নিও। কেমন, এখানে থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক উৎসেচক থাকে, সেগুলো সাহায্যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিত উৎসেচকের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুগুলো কি হয়েছে, সম্পূর্ণভাবে জারিত হচ্ছে। নিয়ে খাদ্যের মধ্যে যেটা শৈতিক শক্তি জমা থাকে সেটা গতিশক্তি রূপে বেরিয়ে যায়, মানে শক্তি বেরিয়ে আসে খাবার থেকে। মুক্ত শক্তি এটিপির মধ্যে আবদ্ধ হয়। উচ্চ শক্তিধর যৌগ এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটা কি করে, উৎপাদন এবং সঞ্চয় করে রাখার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এই জিনিসটা এইটুকু শুধু লিখবে। পরের প্রশ্ন এখানে, যে কোন কোষ সংজ্ঞাণুকে এবং কেন কোষের থলি বলে? কোষের থলি বলেছে, এবার সেটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। যদি কোষের আত্মঘাতী থলি বলে কেন, তখন তোমাদের এই লিখতে হবে যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, তার কারণে এর মধ্যে 50 রকমের আর্দ্রবিশ্লেষক উৎসেচক থাকে। সেগুলো যদি রোগাগ্রস্ত বা ক্ষমতাহীন লাইসোজোম ফেটে যায়, তাহলে পুরো কোষটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পাচিত হয়ে যায়। এই কারণেই একে আত্মঘাতী থলি বলা হয়।
ওকে, যদি এরকম থাকে আত্মঘাতী থলি। আর যদি এখানে থলি বলেছে কোষের থলি, যদি এটাকে মানে এরকম আমরা ধরি, প্রশ্নটা একটু ঠিকমতো দেওয়া নেই। যদি আমরা এই কোয়েশ্চেনটাকে মানে কোষের ভাঁড়ার ঘর বা থলি বলা হয়, এটা একটা জিনিস। যদি দেয় তাহলে কোষ গহ্বরের কথাটা তোমাকে লিখতে হবে, এই জিনিসটা। ওকে, 74 নাম্বার কোয়েশ্চেনটা লিখতে হবে। কোয়েশ্চেনটা ক্লিয়ার নেই, তার জন্য আমি তোমাদের দুটোই দেখালাম। ফার্স্টটাই তোমরা প্রেফার করবে, আত্মঘাতী থলি হিসাবে উত্তর দেবে। কোষ গহ্বরের কাজ, এই যে এখানে অনেকগুলো কাজ আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলেছে এখান থেকে যে কোনো তোমরা কি করবে, দুটো কাজ লিখবে, এখান থেকে যে কোনো দুটো কাজ লিখবে। আর যদি টেক্সট থেকে লিখতে চাও, টেক্সট থেকেও তোমাদের দেখাবো আমি, কেমন? উদ্ভিদ কোষের গহ্বরে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি জমা থাকে, এটা একটা কাজ, এগুলোকে জমা রাখা। 2 নম্বর, উদ্ভিদ দেহ গঠনে গহ্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই দুটো তোমরা চাইলে লিখতে পারো। তাহলে আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।